শুভ সময়। আমি জাশিদুল ইসলাম রিয়াদ, শিক্ষার্থী, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে মিনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলা বানানের নিয়ম। পৃথিবীর অনেক দেশের মতো বাংলা ভাষায়ও শব্দের বানানের সাথে শব্দের উচ্চারণের সব ক্ষেত্রে সামঞ্জস্য রক্ষিত হয় না। যেমন আমরা যা লিখি তা উচ্চারণ করি না, আবার যা উচ্চারণ করি তা লিখি না। এসব সমস্যার কারণে আমাদের বাংলা উচ্চারণের নিয়ম জানা আবশ্যক। আমরা দৈনন্দিন জীবনে অনেক শব্দের ভুল উচ্চারণ করে থাকি। যেমন আমরা জিহ্বাকে উচ্চারণ করে থাকি জিহ্বা, আহ্বানকে উচ্চারণ করে থাকি আহ্বান, আহ্বায়ক, আল হাদি, হৃদয়, এই মতো অনেক শব্দ আমরা ভুল উচ্চারণ করে থাকি। এই উচ্চারণের পরিত্রাণের জন্য আমাদেরকে অবশ্যই বাংলা উচ্চারণের নিয়ম জানা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। আমরা আলোচনা করব অধ্বনির উচ্চারণের নিয়ম নিয়ে। প্রত্যেকটা পরীক্ষায় বেশিরভাগ দেখা যায় যে কি অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখতে বলে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই উচ্চারণ থেকে অনেক প্রশ্নের আধিক্যতা দেখা যায়। এজন্য আজকে আমরা এই অধ্বনির উচ্চারণ নিয়ে আলোচনা করব। মূলত অধ্বনির উচ্চারণ, বাংলা ভাষায় অধ্বনির উচ্চারণের রূপ হলো দুটো। বাংলা ভাষায় অধ্বনির উচ্চারিত রূপ হলো দুটো। একটা হলো বিবৃত, অন্যটা হলো সংবৃত। বিবৃত বলতে আমরা বুঝি সরাসরি অয়ের মতো উচ্চারণকে, আর সংবৃত বলতে আমরা বুঝি উয়ের মতো উচ্চারণকে। আমি জিনিসটাকে আরেকটু সহজ করে বললে, সংবৃত শব্দের অর্থ হলো আচ্ছাদিত, আবৃত বা সংকুচিত। আর বিবৃত হচ্ছে ঠিক এইটার বিপরীত। বিবৃত বলতে একটু বড় করে সেটা বুঝিয়ে থাকে। এখন সংবৃত জিনিসটা আমি চিনব কিভাবে? আরও আমি মসৃণভাবে চিনতে গেলে বলবো যে সংবৃত মানে সংকুচিত। আমি যখন উ ধ্বনি উচ্চারণ করি তখন আমার ঠোঁটের অবয়বটা একটু ছোট আকৃতির বা সংকুচিত হয়ে থাকে, যেমন উ। আর যখন আমরা অধ্বনি উচ্চারণ করি তখন আমাদের ঠোঁটের অবয়বটা তুলনামূলক বড় হয়ে থাকে, যেমন অ। একটা অ, একটা হলো উ। যে উ বললাম এটা হলো সংবৃত, আর যেটা অ বললাম সেটা হলো বিবৃত। বাংলা ভাষায় শব্দের আদিতে, শব্দের মধ্যে এবং শব্দের অন্তে যে অধ্বনির যে বিধান আছে, অধ্বনির উচ্চারণ যে নিয়ম, এটা বিভিন্ন বিধিবিধান অনুযায়ী প্রমিত উচ্চারণের সৌকর্য বিধান হেতু বিভিন্নভাবে উচ্চারণ হয়ে থাকে। যেমন কখনো হয়ে থাকে পূর্ণ অধ্বনির মতো, বা কখনো হয়ে থাকে পূর্ণ অর্ধ অয়ের মতো, আবার কখনো হয়ে থাকে স্পর্শযুক্ত উয়ের মতো। এবার আমরা দেখব কখন, কোথায়, কিভাবে এটা উয়ের মতো উচ্চারিত হবে। আমরা এখন আলোচনা করতে পারি আদ্য অ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আদ্য অয়ের যে নিয়ম আছে সব নিয়মকে একটা লাইনের মধ্যে আবদ্ধ করেছি। যদি কোনো একটা শব্দের আদ্য অয়ের পরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ও, দীর্ঘ ও, জফলা, রফলা, রিকার, বর্গীয় জয়ং এবং ক্ষীয় থাকলে সেই আদ্য অয়ের উচ্চারণটা উ বা উকারান্ত হয়ে থাকে। বিষয়টা আমি আরেকবার বলি। যদি কোনো একটা শব্দের শুরুতে স্বাধীনভাবে বা ব্যঞ্জনযুক্ত অ থাকে, অধ্বনি থাকলে সে অয়ের উচ্চারণ উয়ের মতো হয়ে থাকে। এই জিনিসটাকে আমি ভাগ করে লিখেছি জাস্ট ছোট্ট ক্লু দিয়ে, যাতে করে পরীক্ষার হলে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে সহজ হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বলে অধ্বনির 5টা নিয়ম লেখো উদাহরণ শুদ্ধ, এখানে আমি উদাহরণ সহ দেখিয়েছি। এখানে প্রথমত শব্দের আদিতে যদি অ থাকে, এরপরে হ্রস্বই থাকলে শব্দের উচ্চারণ হবে ওয়ের মতো, শব্দের উচ্চারণটা হবে ওয়ের মতো। যদি শব্দের শুরুতে বা আদিতে অ থাকে, এরপরে হ্রস্ব উ এবং দীর্ঘ উ থাকলে সেই আদ্য অয়ের উচ্চারণ হবে উ এর মতো বা উকারান্ত। আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, এখানে শব্দটা আছে অভিধান। অভিধান শব্দটার উচ্চারিত হবে অভিধান, অভিধান। এখানে কেন এখানে উ হলো? উ হওয়ার পেছনে যে কারণটা সেটা হলো শব্দের শুরুতে আছে অ, অয়ের পরে যদি হ্রস্ব ই থাকে, সেই আদ্য অয়ের উচ্চারণটা উকার বা উয়ের মতো হয়ে থাকে। এখানে লিখলাম অভিধান।
এখানে অয়ের পরে সরাসরি হ্রস্ব ইকার আছে বা হ্রস্ব ই আছে, সেজন্যই আদ্য অয়ের উচ্চারণটা হয়ে থাকবে ওকারের মতো। আবার এখানে আমি দিয়েছি মধু, এটা আমরা বিশেষ করে এই শব্দটা সবাই জানবো, এটা হচ্ছে প্রচলিত একটা ট্রেন্ড, যেমন মধু মধু, এই মধু শব্দটা উনি শুদ্ধ উচ্চারণ করলেও আমরা বাস্তবিক পক্ষে এটাকে ভুল উচ্চারণ করে থাকি। যেমন এটার শুদ্ধ উচ্চারণ হবে মধু, এটার শুদ্ধ উচ্চারণ হবে মধু। আর এদিকে আছে বধূ, বধূ, এটা শুদ্ধ উচ্চারণ হবে বধূ। এরকম আরো অনেক উচ্চারণ আছে, যেমন নদী, গতি, মতি ইত্যাদি। আবার আমরা সামনের দিকে আগাই, 2 নম্বর সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা অধ্বনির পরে শব্দের শুরুতে যদি অ থাকে, সেটা হোক স্বাধীনভাবে, সেটা হোক ব্যঞ্জনযুক্ত, অয়ের পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে, শব্দের শুরুতে অধ্বনি থাকলে, সেটার পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রে আদ্য অয়ের পরিবর্তে উচ্চারণে উ হয়। যেমন এখানে আমি লিখেছি অদ্য, এই অদ্যটার প্রথম বর্ণ হচ্ছে অ, অ যদি থাকে এটার পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অয়ের উচ্চারণটা হবে ওকারের মতো। যেমন এখানে এটার উচ্চারণ হবে উদ্য, এটার উচ্চারণ হবে উদ্য। তারপরে এখানে প আছে, প হচ্ছে একটা স্বরধ্বনিযুক্ত একটা ব্যঞ্জন বর্ণ। এই স্বরধ্বনিযুক্ত ব্যঞ্জন বর্ণের পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সেই ক্ষেত্রে এই প এর উচ্চারণটাও উকারান্ত বা উবত হয়ে থাকে। যেমন এখানে এটা যদি উকারান্ত যদি হয়ে থাকে, এটা উকারান্ত হয়ে থাকবে, তখন আমরা এটা লিখতে পারি পদ্য, পদ্য, এটা হয়ে থাকবে আপনার গদ্য, গদ্য, পদ্য এবং গদ্য। আর এই শব্দটার উচ্চারণ হয়ে থাকবে উন্ন, উন্ন। আর এখানে এই শব্দটার উচ্চারণ হবে অধ্যক্ষ। কেন অধ্যক্ষ হবে? এটা শব্দের মধ্যে একটা মেসেজ আছে, ছোট্ট একটা মেসেজ, সেটা হলো কিউ, এটা হলো কিউ। অনেকে এই বর্ণটাকে আমরা কষক্য বলে থাকি, আবার অনেকে এটাকে বলে থাকি কষমালিক্য। এটা আসলে কষমালিক্য নয়, এটা কষক্য নয়, এটা শুদ্ধ উচ্চারণ হলো কিউ, এটার শুদ্ধ উচ্চারণ হলো কিউ। এই কিউটাকে যখন আমরা ভেঙে লিখব, তখন যুক্ত ব্যঞ্জনটাকে যখন আমরা ভেঙে লিখব, তখন ক যোগ মূর্ধন্য স হয়। আবার উচ্চারণের ক্ষেত্রে এটা হবে ক এবং খ। মধ্য যখন শব্দের মধ্য যখন থাকবে বা শেষে যখন থাকবে, এই খিউর উচ্চারণ হবে ক এবং খ, একটা অল্প প্রাণ ক, আরেকটা হলো মহাপ্রাণ ক। যখন এই খিউটা শব্দের শুরুর দিকে থাকবে বা আদিতে থাকে, তখন এই খিউর উচ্চারণ হয়ে থাকে সরাসরি মহাপ্রাণ ক্ষয়ের মতো। যেমন আমি যদি লিখি এখানে ক্ষমা, যদি ক্ষমা লিখি, এই কয়ের উচ্চারণ হয়ে থাকবে সরাসরি, এই খিউর উচ্চারণ হয়ে থাকবে সরাসরি ক্ষয়ের মতো, এই উচ্চারণটা হবে এখন ক্ষমা। এরকম আরও শব্দ আছে, যেমন ক্ষতি, ক্ষীণ, শব্দগুলো সরাসরি খ দিয়ে হবে। আবার এখানে আসি অধ্যক্ষ। অধ্যক্ষ বানানটা হবে শব্দের আদিতে অ থাকার কারণে এরপরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে বলেই এই আদ্য অয়ের উচ্চারণ হবে ওয়ের মতো। যেমন অধ্যক্ষ, অধ্যক, অধ্যক্ষ, এটা হবে অধ্যক্ষের শুদ্ধ উচ্চারণ। এবার আমরা 3 নম্বর সূত্রে যাব। শব্দের আদিতে যদি অ থাকে, শব্দের আদিতে অ থাকলে, ব্যঞ্জনে যুক্ত বা স্বাধীনভাবে অ থাকলে, সে অয়ের পরে যদি ক্ষিয় থাকে বা সে অয়ের পরে যদি জয়ও থাকে, সে আদ্য অয়ের উচ্চারণের ক্ষেত্রে উকারান্ত বা উবত হয়ে থাকে। আমি এখানে লিখেছি কক্ষ, দক্ষ, পক্ষ, জ্ঞান এবং বিজ্ঞান। এখানে কক্ষ হওয়ার পেছনের কারণটা কি? কারণ এখানে কয়ের সাথে যুক্তভাবে লীনভাবে একটা অ আছে। আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণ কখনোই স্বরধ্বনি বা স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, যার কারণে এখানে যুক্ত অ যেটা আছে, এটা থাকলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে অকারান্ত উচ্চারিত হবে, সেটা থাকলে আমাদের ওকারান্ত উচ্চারিত হবে। যেমন এখানে আমি দিয়েছি কক্ষ, কক্ষর শুদ্ধ উচ্চারণ হবে কক্ষ,
কক্ষর শুদ্ধ উচ্চারণ হবে কক্ষ, কক্ষ। দক্ষর শুদ্ধ উচ্চারণ কি হবে? অবশ্যই দক্ষর শুদ্ধ উচ্চারণ হবে দক্ষ, দক্ষ। দক্ষ শুদ্ধ উচ্চারণ হবে দক্ষ। আর এটা কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, এটা হবে পক্ষ। আর এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে একটা ছোট্ট একটা মেসেজ আছে। ছোট্ট মেসেজটা হলো, কোন একটা শব্দের মধ্যে জ ইয় থাকলে সেটা যখন যুক্ত ব্যঞ্জনটা ব্যঙ্গে লিখব তখন হবে জ যোগ ইয়, জ যোগ ইয় হয়। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে শব্দের আদিতে এই জয়ের উচ্চারণ হবে গ জফলা চন্দ্রবিন্দু। শব্দের মধ্যে এবং শেষে উচ্চারিত হবে গ এবং গ চন্দ্রবিন্দু রূপে, গ এবং গ চন্দ্রবিন্দু রূপে উচ্চারিত হয়ে থাকে। এবার আমরা দেখব শব্দের আদিতে যেহেতু এখানে অযুক্ত আছে ব্যঞ্জনের সাথে, সেজন্যই এখানে উচ্চারিত হবে এইভাবে জ্ঞান, জ্ঞান। আর এইটা উচ্চারিত হয়ে থাকবে বিজ্ঞান, উচ্চারণ হবে বিজ্ঞান। এবার আমরা চার নম্বর সূত্রের দিকে যাব। 4 নম্বর সূত্র হলো শব্দের আদিতে স্বাধীনভাবে এবং ব্যঞ্জনযুক্ত অধ্বনি থাকলে সে অধ্বনির পরে ব্যঞ্জনযুক্ত যদি রিকার থাকে সে আদ্য অয়ের উচ্চারণটা উকারান্ত বা উবত হয়ে থাকে। এখানে আমি উদাহরণ হিসেবে লিখেছি মসৃণ, আবার বক্তৃতা বা যকৃৎ। যকৃৎ শব্দটা হলো এখানে, যকৃৎ বলতে আমরা বুঝি লিভার, যেটাকে ইংরেজিতে লিভার বলে। এখানে মসৃণ শব্দের উচ্চারণটা হবে মসৃণ, মসৃণ। এই শব্দের উচ্চারণ হবে বক্তৃতা, বক্তৃতা। আর এই যকৃতের উচ্চারণ হবে যকৃৎ, যকৃৎ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে শব্দের সাথে আদ্য অয়ের সাথে যে এমন ঘটার কারণ হচ্ছে এই ব্যঞ্জনযুক্ত যে অ আছে ওইটা থাকলে শব্দের আদ্য অটা পরিবর্তন হয়ে উচ্চারণের সময় ও এর মতো হয়ে থাকে। 5 নম্বর সূত্র আমরা দেখতে পাচ্ছি শব্দের আদিতে যদি ব্যঞ্জনযুক্ত বা স্বাধীন অ থাকে সে অয়ের সাথে রফলা যুক্ত থাকলে সে অয়ের উচ্চারণও উকারান্ত হয়ে থাকে। যেমন এখানে আমি লিখেছি প্রথম, প্রথম। এখানে লিখেছি আমি প্রথম, প্রথম উচ্চারণ হবে এখানে প্রথম। আর এই শব্দের উচ্চারণ হবে প্রধান, এটার উচ্চারণ হবে প্রভাত। কেন প্রভাত হলো আমি এখানে উচ্চারণ নিয়মের মধ্যে বলে দিয়েছি। শব্দের শুরুতে যদি আদ্য অয়ের শুরুতে যদি এখানে রফলা যুক্ত থাকে সেই উচ্চারণটা ওয়ের মতো হয়ে থাকে, সেক্ষেত্রে আমার উচ্চারণটা হয়ে থাকবে প্রথম, সেক্ষেত্রে আমার উচ্চারণ হবে কি প্রথম। আর দ্বিতীয় শব্দ যেটা লিখেছি সেটা হলো প্রধান, দ্বিতীয় শব্দ হলো প্রধান। এখানে আদ্য অয়ের সাথে রফলা যুক্ত আছে বলেই এই আদ্য অয়ের উচ্চারণটা হবে উকারান্ত বা উবত। এজন্য আমি প্রধানের উচ্চারণটা লিখব প্রধান, উচ্চারণটা লিখব প্রধান। এরপরে প্রভাত, প্রভাত। প এর সাথে রফলা আছে, এটা হলো আদ্য অ। ব্যঞ্জনযুক্ত আদ্য এর সাথে যখন রফলা যুক্ত থাকবে সেক্ষেত্রে এই অটা উচ্চারণ হবে উকারান্ত বা উবত, যার কারণে এই প্রভাতের উচ্চারণ হলো প্রভাত, সেজন্য উচ্চারণটা হলো কি প্রভাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা আদ্য অয়ের উচ্চারণের নিয়ম সম্পর্কে জেনেছো। তোমাদের জন্য আমি প্রথম লাইনের মধ্যে এক বাক্যের মধ্যে সকল নিয়ম এনেছি, তারপরেও একটা ছোট্ট ছোট্ট ট্রিক্সের মধ্যে দিয়ে এগুলো দেখিয়েছি, যাতে করে যদি বলে 5টা উচ্চারণের নিয়ম লেখো উদাহরণসহ, আমি এখানে উদাহরণসহ দিয়ে দিয়েছি। এবার আমরা মধ্য অয়ের উচ্চারণ সম্পর্কে জানবো। কোনো শব্দের মাঝখানে যদি অ থাকে, কোনো শব্দের মাঝখানে অ থাকলে সেটা স্বাধীনভাবে এবং ব্যঞ্জনযুক্ত অধ্বনি থাকলে সেই অধ্বনি উচ্চারণ ক্ষেত্রে
উ বা উবৎ উচ্চারণ হয়ে থাকে, উ কারান্ত উচ্চারণ হয়ে থাকে। যেমন এখানে শব্দের মাঝখানে যদি অ থাকলে এরপরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, জ ফলা, রিকার, জয় এবং খিউ থাকলে সেই মধ্য অয়ের উচ্চারণ উ কারান্ত বা উবৎ হয়ে থাকে। এখানে আমি উদাহরণ দিয়েছি কাকুলি। এখানে আমরা দেখব শব্দের মাঝখানে যে একটা ব্যঞ্জন বর্ণ আছে, ওই ব্যঞ্জন বর্ণের সাথে একটা লীনভাবে যুক্তভাবে একটা অ ধ্বনি আছে। যেমন এখানে ক দিয়েছি, ক, কটার সাথে একটা অ আছে, ক এর সাথে অ যুক্ত হয়ে হয়েছে একটা ক। এই ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা জানি ব্যঞ্জন বর্ণ কোনো স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, যার কারণে এই মধ্য অয়ের পরে হ্রস্ব ই থাকার কারণে এই শব্দের উচ্চারণ হবে কাকুলি। এই শব্দের উচ্চারণ কি হবে? কাকুলি, কাকুলি। এখানে উকার হওয়ার কারণটা নিশ্চয়ই এখন এতক্ষণে বুঝে গেছো তোমরা। এরপরে রমুনি, রমুনি। এখানে ময়ের সাথে একটা লীনভাবে, ময়ের সাথে একটা যুক্তভাবে অ আছে। এই অ থাকার কারণে এই ময়ের উচ্চারণ হবে উ কারান্ত বা উবৎ। যেমন আমি দেখিয়েছি এখানে ম, ম, ময়ের পরে আছে দীর্ঘ ইকার, ময়ের পরে দীর্ঘ ইকার আছে। হ্রস্ব ইকার তাকক বা দীর্ঘ ইকার তাকক বর্তমানে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের ক্ষেত্রে বিশেষ তারতম্য না হওয়ার কারণে হ্রস্ব ইকার দিয়ে লেখা হয়। তো রমণী এই ময়ের সাথে যেহেতু একটা অধ্বনি আছে যুক্তভাবে, সেজন্যেই এটার উচ্চারণ হবে উবৎ বা উকারান্ত। এটার উচ্চারণ হবে কি? এটার উচ্চারণ হবে র মু নি। এটার উচ্চারণ কি হবে? রমুনি। তারপরে ধরুণী আছে, ধরুণী হতে পারে, ঘরুণী হতে পারে, বিরতি, প্রগতি, প্রণতি, অনেক কিছু হতে পারে। এদিকে আছে অধম্য, অধম্য, অধম্য। এখানে মাঝখানে যে একটা ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ তো স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হয় না। তাহলে এই দয়ের সাথে যে একটা অ আছে, এই অয়ের পরে জ ফলা থাকার কারণে, এই অয়ের পরে জ ফলা থাকার কারণে মধ্য অয়ের উচ্চারণটা উবৎ বা উকারান্ত হয়ে থাকবে। যেমন আমি লিখছি এটা অধম্য, এটা উচ্চারিত হবে কি? অধম্য। কেন এই দয়ের উচ্চারণের ক্ষেত্রে উ হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে উপবৃত্ত, 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 উপবৃত্ত উচ্চারিত হবে উপবৃত্ত, উপবৃত্ত, উপবৃত্ত। এখানে মাঝখানে যে একটা অ আছে, পয়ের সাথে লীনভাবে অ আছে, এই অয়ের পরে ব্যঞ্জনযুক্ত রিকার থাকার কারণে এই মধ্য অয়ের উচ্চারণটা উকারের মতো হবে বা উবৎ হবে, উকারের মতো বা উবৎ উচ্চারিত হবে। এরপরে আমি আরেকটা লিখলাম শব্দ অবজ্ঞা, অবজ্ঞা। এই শব্দের মধ্যে মধ্য যে অ আছে, মধ্য অ থাকলে এরপরে যদি বর্গীয় জয় থাকে, সেই মধ্য এর উচ্চারণটাও উকারান্ত বা উবৎ হয়ে থাকে। যেমন এটা হতে পারে এভাবে অবজ্ঞা, এটা হতে পারে অবজ্ঞা, অবজ্ঞা, অবজ্ঞা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় নাম্বার সূত্রের মধ্যে মধ্য অয়ের আগে যদি অ, আ, এ, উ থাকে, সে মধ্য অয়ের উচ্চারণটাও উকারান্ত হবে। আবার বলতেছি আমি প্রিয় শিক্ষার্থী, এখানে শব্দের মাঝখানে অ থাকলে সে অয়ের পূর্বে যদি অ, আ, এ, উ থাকলে সে অয়ের উচ্চারণটাও উ এর মতো হবে। যেমন আমি এখানে বলেছি যতুন, যতুন, মতুন, মতুন এবং যতুন। কেন এখানে ওকারের মতো হলো? কারণ এখানে মতুন এবং যতুনের মধ্যে তয়ের মধ্যে একটা ব্যঞ্জনযুক্ত অ আছে। এই অয়ের আগে যদি, এই মধ্য অয়ের আগে যদি অ থাকে, এখানে ময়ের সাথে একটা অ আছে, যার কারণে মধ্য অয়ের উচ্চারণটা উকারান্ত বা উবৎ হবে। যার কারণে এই মতনের উচ্চারণ হবে মতুন, মতুন। ঠিক একইভাবে এটার উচ্চারণ হবে যতুন, মতুন,
যতন। তারপরে পাগল, ছাগল, পাগল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তো এই রুলসটা মনে থাকার কথা, যেমন তুইও পাগল আমিও পাগল, পাগল পাগল করিস না, একটা গান আছে না, ঠিক ওইটার মতোই। এখানে পাগল, পাগলটার উচ্চারণ কেন এভাবে হবে, কারণ এখানে পা, পা মাঝখানের যে একটা অ ধ্বনি আছে, এই অ এর পূর্বে যদি আ থাকে, সেই মাঝখানের অ এর উচ্চারণটাও উকারান্ত হয়ে থাকে। আমি আরেকবার বলতেছি, পাগল শব্দের মাঝখানে যে গ আছে ব্যঞ্জনে যুক্ত, সেখানে একটা অ থাকার কারণে পূর্ববর্তী আয়ের ফলে মাঝখানের অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন পাগুল, পাগুল, সেটার উচ্চারণ হবে কি পাগুল। এরপরে আছে ছাগল, কমল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব অন্ত অ নিয়ে, অর্থাৎ শব্দের শেষে যে অ থাকে স্বাধীনভাবে এবং ব্যঞ্জনে যুক্ত অ, সেটা নিয়ে আলোচনা করব। শব্দের যে শেষে অ, অন্ত অ, অন্ত অ এর ক্ষেত্রে বিশেষণে ব্যবহৃত অন্ত অ থাকলে সেটা উ এর মতো উচ্চারিত হবে বা উবৎ অর্থাৎ উকারান্ত উচ্চারিত হবে। যেমন এখানে আমি লিখেছি কালো, কালো, ভালো এবং খাটো, বড়, ছোট। এগুলা যদি আমরা উচ্চারণ ক্ষেত্রে যদি এভাবে করে থাকি, যদি এই শব্দটাকে আমি যদি বলি কাল, যদি কাল করে উচ্চারণ করি, তখন সেটা হয়ে যাবে কাল, কোন একটা সময় নির্দেশক হয়ে যাবে, তখন শব্দটা বিশেষ্য বা নাউন হয়ে যাবে। এখানে বিশেষণের কথা বলা হয়েছে বা অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, এই জন্যই যদি বিশেষণ থাকে, বিশেষণের ক্ষেত্রে শব্দের শেষের অ উচ্চারণ করতে হবে ও এর মতো। আবার এখানে আছে ভালো, ভালো, সেটা শব্দটা হবে ভালো। যদি শব্দটাকে আমি ভাল উচ্চারণ করে থাকি, তখন হবে কপাল। এটা ভাল উচ্চারণ করলে শব্দটা নাউন বা বিশেষ্য হয়ে যাবে। এরপরে আছে খাটো, খাটো বলতে স্মল বা ছোট বোঝানো হয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। বিশেষণের ক্ষেত্রে এই শব্দটাকে যদি আমি খাট করে উচ্চারণ করি, তখন হচ্ছে খাট পালঙের খাট হয়ে যাবে। তারপরে হচ্ছে বড়, বড় বা ছোট। এরপরে দ্বিতীয় নাম্বার সূত্রের মধ্যে আমরা দেখতেছি দ্বিরুক্ত বিশেষণে ব্যবহৃত অন্তিম অ ও এর মতো উচ্চারিত হবে। দ্বিরুক্ত, দুইবার উক্ত। বিশেষণের ক্ষেত্রে যে অন্তিম অ, শেষের দিকে অ থাকে, সেই উচ্চারণটা ও এর মতো হয়ে থাকে। যেমন এটাকে আমরা কাত কাত বলতে পারবো না, এটাকে বলতে হবে কাঁদো কাঁদো, যেমন কাঁদো নদী কাঁদো। তারপরে আছে এখানে ছলো ছলো, এটাকে চল চল বলা যাবে না, চলো চলো, চলো চলো, এটা হচ্ছে কলো কলো। কাঁদো কাঁদো, চলো চলো, কলো কলো ইত্যাদি। 3 নম্বর সূত্রে দেখতে পাচ্ছি শব্দের 11 থেকে 18 পর্যন্ত শব্দের অন্তিম অ ওকারান্ত উচ্চারিত হবে। 11 থেকে 18 পর্যন্ত শব্দের অন্তিম অ ওকারান্ত উচ্চারিত হবে। যেমন আমরা উচ্চারণের ক্ষেত্রে এটাকে লিখব 11, 11, 11, 12, 12, 13, 13, 14, 15, 16, 17, 18 ইত্যাদি। যখন শব্দের মধ্যে ত ইত প্রত্যয়যুক্ত শব্দটি বিশেষণ হয়, ত এবং ইত প্রত্যয়যুক্ত শব্দটি বিশেষণ হলে সেক্ষেত্রে উচ্চারণ হবে উকারের মতো। আরেকবার বলতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন একটা শব্দে ত এবং ইত প্রত্যয়যুক্ত হলে, ত এবং ইত প্রত্যয়যুক্ত শব্দের শেষ যে অটা আছে ব্যঞ্জনযুক্ত এবং স্বাধীন অ, সে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে থাকে। এখানে আমি লিখেছি গত, গত, এ ত এর উচ্চারণটা উকারান্ত হবে। যেমন এটাকে উচ্চারণের ক্ষেত্রে লিখতে হবে গত, ঠিক এটা হবে মতো, মৃত, মৃত, চলিত, চলিত, বিদিত ইত্যাদি। আবার শব্দের পরে যদি অন্তস্থ অ থাকে, অন্তস্থ অ এর পূর্বে হ্রস্ব ই, দীর্ঘ ই, এ থাকে, সেই অন্তস্থ অ এর উচ্চারণটা উকারান্ত বা উবৎ হয়ে থাকে। আমরা উদাহরণের মধ্যে দেখতেছি প্রিয়,
প্রিয়, এই যে শব্দের শেষের অন্তস্থ অ এর পূর্বে হ্রস্ব ইকার থাকার কারণে এই অন্তস্থ এর উচ্চারণটা উবদ বা উকারান্ত হবে। এরপরে শ্রেয়, শ্রেয়, অজেয়, 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 অদেয়, 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 দেয় ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা অধ্বনির উচ্চারণের নিয়ম সম্পর্কে জেনেছো। আদ্য, মধ্য এবং অন্ত অ, এই উচ্চারণের নিয়ম এগুলা দেখে তোমরা এবার তোমাদেরকে বাড়ির কাজ দিব যে একটা কবিতা, ওই কবিতা থেকে তোমরা শব্দগুলো বের করে বাড়িতে উচ্চারণ লিখবে, উচ্চারণের প্র্যাকটিস করবে। যেমন এখানে আমি একটা কবিতা লিখেছি, এখানে কবিতা একটা দিয়েছি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, সেটা হলো হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে এখানে কোথায় কোথায় উচ্চারণ লিখতে হবে? এখানে হচ্ছে কঠিন, কঠিন কঠোর গদ্য, এটা হবে গদ্য। তারপরে ঝঙ্কার গদ্য, এখানে হবে কবিতা, স্নিগ্ধতা। তারপরে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মিনার একাডেমির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।